হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফাইজুল ইসলাম ফয়সাল, মেডিটেটর ভিডিওর অ্যাডমিন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। আমরা ইএনটির অনেকগুলো টপিক নিয়ে কথা বলতেছিলাম। রিটেন কোয়েশ্চেন গুলো সলভ করতেছিলাম। তো ইয়ারের সবগুলো শেষ করেছি এবং অ্যানাটমির নোজে অ্যানাটমিটা শেষ করেছি। এখন হচ্ছে সিম্পটমস অফ নেজাল ডিজিজেস। তো এখানে ফার্স্ট যেটা আসতেছে আমাদের সেটা হচ্ছে ১ম কোয়েশ্চেনটা হচ্ছে enumerate the 5 local causes of epistaxis। তো চলুন আমরা এপিস্ট্যাক্সিস নিয়ে একটু পড়ে আসি তাহলে। তো এপিস্ট্যাক্সিস এর ১ম যে কথাটা বলছে যে 5 কজেস। তো সবাই এপিস্ট্যাক্সিস জিনিসটা তো বুঝি যে ব্লিডিং পার নোজ ইজ কল্ড এপিস্ট্যাক্সিস। ব্লিডিং পার নোজ, নাক দিয়ে রক্ত বের হচ্ছে, তাই তো? কি, কি কজ হবে? নাম্বার 1 ইডিওপ্যাথিক সবচেয়ে কমন, মানে সবচেয়ে বেশি হচ্ছে ইডিওপ্যাথিক 40% এর মতো। দেন নাম্বার 2 কিছু লোকাল কজ আছে এবং কিছু সিস্টেমিক কজ আছে। তা লোকাল কজ গুলা কি, কি হতে পারে? লোকাল কজ আপনি ধরেন এই যে এটা হচ্ছে নেজালের এই যে এন্টেরিয়র পার্ট যেটা হচ্ছে মোস্ট এন্টেরিয়র ইনফেরিয়র পার্ট নেজাল সেপ্টামের, যেটা হচ্ছে মোস্ট কমন সাইট অফ এপিস্ট্যাক্সিস আপনাদেরকে বলছিলাম। তো যদি কোনো ট্রমা হয়, তাহলে ১ নাম্বার একটা হচ্ছে যদি ট্রমা হয়, তাহলে এই জায়গাটা হইতে পারে। তারপরে ইনফেকশন, ভাইরাল রাইনাইটিস বা অ্যাট্রোপিক রাইনাইটিস, ঠিক আছে? তাহলে ট্রমা, দেন ইনফেকশন বা এখানে কোনো ফরেন বডি যদি আটকায়া যায় এটাকে মানে ট্রমাটাইজড করতে পারে ফরেন বডি। তারপর হচ্ছে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, ডিএনএস, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম বা কোনো টিউমার যদি হয়, তাহলে ট্রমা টিউমার নিওপ্লাজম আরকি। তাহলে দেখেন ট্রমা, টিউমার, ইনফেকশন এই ৩ টা তো কমন সবাই মনে রাখতে পারবেন। বাকি ২ টা হচ্ছে ফরেন বডি, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম এগুলো হচ্ছে লোকাল কজ। তো প্রশ্ন আসে ৩ লোকাল কজ এবং ৩ সিস্টেমিক কজ। সিস্টেমিক কজ গুলো আমরা কি বলতে পারি? তাহলে সিস্টেমিক কজ গুলো কিন্তু ইজি। এটা ব্লিডিং ম্যানিফেস্টেশন। তাহলে চিন্তা করেন যে কি, কি কারণে আপনার ব্লিডিং ম্যানিফেস্টেশন হতে পারে? নাম্বার 1 যদি কার্ডিওভাস্কুলার বলি, হাইপারটেনশন, দেন অ্যাথেরোস্ক্লেরোসিস। দেন নাম্বার 2 যদি আপনি লিভারের কথা চিন্তা করেন, লিভারে সিরোসিস হলে সিএলডি, সেখানে হচ্ছে আপনার আ ক্লটিং ফ্যাক্টর তৈরি হবে না। ক্লটিং ফ্যাক্টর না তৈরি হলে তখন হচ্ছে আমাদের ব্লিডিং ডিসঅর্ডার থাকতে পারে। দেন হেমাটোলজিক্যাল এর মধ্যে আমরা কিন্তু অনেক কিছু পড়তে পারি। হেমোফিলিয়া, ক্রিসমাস ডিজিজ, ঠিক আছে? ব্লিডিং ডিসঅর্ডার থাকবে হেমাটোলজিক্যাল এর মধ্যে। তারপর ক্রনিক নেফ্রাইটিস সিকেডি তে, ঠিক আছে? সিকেডি তে কি হয়? অ্যানিমিয়া হয় না? সো সেখানে ওটা ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকতে পারে সিকেডি। ব্লিডিং এর চান্স থাকে আরকি। তো এভাবে সিস্টেমিক ডিজিজ গুলার কারণেও হচ্ছে আবার এই ব্লিডিং এর রিস্ক থাকে। সো এগুলো হচ্ছে ৩ লোকাল কজ এবং ৩ সিস্টেমিক কজ। আপনারা যদি জিজ্ঞাসা করে তাহলে বলবেন এভাবে। এবার ২য় যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে ২য় যে প্রশ্নটি, একটা পেশেন্ট আসছে হচ্ছে 60 ইয়ার্স আ ওল্ড ডায়াবেটিক অ্যান্ড হাইপারটেনসিভ পেশেন্ট। তাহলে দেখেন বলে দিচ্ছে ডায়াবেটিক এবং বলে দিচ্ছে হাইপারটেনশন। তার মানে ওই যে সিস্টেমিক কজ অফ এপিস্ট্যাক্সিস পেয়ে গেছে কিন্তু একটা রিস্ক ফ্যাক্টরস। উইথ সিভিয়ার এপিস্ট্যাক্সিস উইথ শক। তাহলে পেশেন্ট শকে আছে এবং বলে দিছে যে এপিস্ট্যাক্সিস মানে ব্লিডিং পার নোজ। এখন বলছে আপনি তাকে কিভাবে ট্রিটমেন্ট করবেন? নাম্বার 1 যেহেতু শকে আসছে তার মানে তাকে ইমিডিয়েট রিসাসিটেশন করতে হবে, হসপিটালাইজেশন। তাহলে পেশেন্টকে হসপিটালাইজড করতে হবে। হসপিটালাইজড করার পরে তারপর হচ্ছে তার ভাইটাল সাইন গুলো দেখবো আমরা এবং তার আ শক ম্যানেজ করতে হবে, অর্থাৎ আমরা একটা আইভি ফ্লুইড দিব। আর যদি ব্লাড লাগে তাহলে ব্লাড দিতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের যেহেতু ব্লিডিং হচ্ছে প্রচুর পরিমাণে, সো ওই ব্লিডিং সাইডটাকে আমার কোনো একটা প্যাক দিয়ে সেটাকে বন্ধ করতে হবে। নেজাল প্যাকিং বলি বা হচ্ছে আমরা আইস কোল্ড প্যাক দিতে পারি। আইস অর কোল্ড প্যাক দিয়ে সেই নোজের ওই জায়গাটায় যেখানে হচ্ছে আপনার ব্লিডিং হচ্ছে ওই জায়গাটাতে হচ্ছে আমরা কোল্ড বা আইস দিলে হচ্ছে কি হয় ভ্যাসো কনস্ট্রিকশন হয়। তাহলে ব্লিডিং সাইডটা বন্ধ হবে। আইস অর কোল্ড প্যাক দিতে পারি অথবা নেজাল প্যাকিং। নেজাল প্যাকিং। আমি জাস্ট একটু ছবি দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে সেই ব্লিডিং সাইট মনে করেন। তাহলে এখন নেজাল প্যাকিং। এন্টেরিয়র নেজাল স্পেস প্যাকিং, পোস্টেরিয়র নেজাল স্পেস প্যাকিং, ঠিক আছে? এগুলো কিভাবে করি? মনে করেন ওই যে বলছিলাম যে এখানে এথময়েডাল আর্টারি, তারপরে হচ্ছে স্প্যানো-প্যালাটিন আর্টারি, সাবল্যাভিয়াল আর্টারি, আর এই পাশ থেকে গ্রেটার প্যালাটিন আর্টারি ৪ টা অ্যানাস্টোমোসিস এরিয়াটা হচ্ছে ব্লিডিং সাইট। তাহলে নেজাল প্যাকিং আমরা এন্টেরিয়র নেজাল স্পেস প্যাকিং দিতে পারি।
anterior nasal space packing আর posterior nasal space packing দিতে পারি। সেটা হচ্ছে আমরা আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া বলে আরকি। আপনি চাইলে এখানে হচ্ছে আমরা যেটা আ বলতেছি সেটা হচ্ছে একটু বলতেছি দাঁড়ান ওয়েট আমি ছবিটা ক্লিয়ার করি। হ্যাঁ, তো হচ্ছে আমরা কি করতে পারি anterior nasal packing in case of profuse bleeding ঠিক আছে? profuse bleeding আমরা anterior nasal packing করতেছি। অথবা posterior nasal packing with Foley's catheter under local anesthesia সেটা কিরকম? ছবি দেখাই আপনাদেরকে। এই যে একটা Foley's catheter ঢুকাইলাম। ঢুকে সেটা যে বেলুনটা ইনফ্লেট করে দিলাম। তাহলে কি হলো যে ব্লিডিং সাইডটা বন্ধ হয়ে গেল। তাহলে posterior nasal packing এর ক্ষেত্রে আমাদের ভিতরের দিকে যাইতে হবে। সো আমরা কি করব এখানে Foley's posterior nasal packing with Foley's catheter under local anesthesia Foley's catheter দিব এবং আন্ডার লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে বেলুন ইনফ্লেট করে আমরা posterior nasal packing করে দিচ্ছি। তাহলে anterior nasal packing, posterior nasal packing ঠিক আছে? এগুলো করে আমাদের ব্লিডিং সাইড গুলো বন্ধ করতে হবে অথবা আইস বা কোল্ড প্যাক দিয়ে বন্ধ করতে হবে। এগুলো করে আমরা পেশেন্টের ডিটেইল হিস্ট্রি এবং এক্সামিনেশন নিব এবং তার যে আন্ডারলাইং কজ গুলো আছে অর্থাৎ এই যে ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো ট্রিটমেন্ট করতে হবে। এরপরে যদি তারপরেও আমাদের কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট করব? ইফ নট কন্ট্রোল ঠিক আছে? এখন যেটা বলতেছি সেটা হচ্ছে ইফ নট কন্ট্রোল। ইফ নট কন্ট্রোল আপনি কি করতে পারেন? সেটা হচ্ছে আমরা ইলেক্ট্রোকটারাইজেশন অফ দ্য ব্লিডিং পয়েন্ট যে জায়গাটা ব্লিডিং পয়েন্ট ধরেন এই ব্লিডিং পয়েন্টে এখানে আমরা ইলেক্ট্রোকটারাইজেশন করতে পারি। ঠিক আছে? ইলেক্ট্রোকটারি। ঠিক আছে? আমরা ইলেক্ট্রোকটারি তাহলে একটা হচ্ছে ইলেক্ট্রোকটারি একটা অপশন। ২ নম্বর পয়েন্টটা হচ্ছে আমরা আর্টেরিয়াল লাইগেশন করতে পারি টু স্টপ দ্য ব্লিডিং। যে এখানে বলছি না এথমোইডাল আর্টারি, তারপর স্ফেনোপ্যালাটিন আর্টারি এগুলোকে লাইগেট করে দেওয়া। লাইগেট করে দিলে ব্লিডিং পয়েন্টটা বন্ধ হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা এন্ডোস্কোপিক লাইগেশন ইএসপিএল, ইএসপিএল এন্ডোস্কোপিক স্যাফেনোপ্যালাটাইন আর্টেরিয়াল লাইগেশন। ঠিক আছে? স্যাফেনোপ্যালাটাইন আর্টেরিয়াল লাইগেশন এই যে এটা এন্ডোস্কোপিক স্যাফেনোপ্যালাটাইন আর্টেরিয়াল লাইগেশন করে দিতে পারি। করে দিয়ে হচ্ছে আমরা ব্লিডিং পয়েন্টটা বন্ধ করতে পারি। তারপরে হচ্ছে আমরা এখানে ব্লাড ট্রান্সফিউশন করতে পারি। তাহলে ই তারপর এস, পি, এ, এল ২ নম্বর পয়েন্ট গুলো। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের আমরা ব্লাড ট্রান্সফিউশন বললাম। ফ্রেশ ব্লাড ট্রান্সফিউশন করব। আর এখানে হিলিং হওয়ার জন্য এই যে ভিটামিন সি-টি দিব, ভিটামিন সি, ভিটামিন কে এগুলো ব্লাড রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে। ঠিক আছে? এবং ট্রিট দ্য কজ। সো এই ছিল হচ্ছে ট্রিটমেন্ট অফ এপিস্ট্যাক্সিস। তারপরে আমাদের আরেকটা প্রশ্ন আসছে যে এখানে যে প্রশ্নগুলো আসছে যে write down the necessary investigation in elderly patient with recurrent epistaxis তাহলে কি ইনভেস্টিগেশন করবেন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা কি ইনভেস্টিগেশন করব? নেসেসারি ইনভেস্টিগেশন প্রচুর আসছে এটা। নাম্বার 1 আমাদের লোকাল এক্সামিনেশন করতে হবে। লোকাল এক্সামিনেশন করব অর্থাৎ এই যে এন্টেরিয়র এবং পোস্টেরিয়র যে এরিয়াটা আছে এন্টেরিয়র পোস্টেরিয়র রাইনোস্কোপি করে আমরা নেজাল সেপ্টাম এন্টেরিয়র পোস্টেরিয়র এরিয়াটা দেখব। ঠিক আছে? অথবা নেজাল এন্ডোস্কোপি করেও আমরা দেখতে পারি। মুম এই যে নেজাল এন্ডোস্কোপি। নেজাল এন্ডোস্কোপি করেও আমরা দেখতে পারি। তারপর হচ্ছে এগুলো হচ্ছে লোকাল কজ দেখার জন্য। আর সিস্টেমিক কজ গুলো দেখার জন্য আমাদের কি বলছিলাম? যে হেমাটোলজিক্যাল কিছু ইনভেস্টিগেশন করব যেখানে ব্লিডিং ডিসঅর্ডার পাবো। দেন আমরা আ রেডিওলজিক্যাল করতে পারি যেমন চেস্ট এক্স-রে, সিটি স্ক্যান, তারপর ক্যারোটিড এনজিওগ্রাফি, অ্যাথেরোস্ক্লেরোসিস থাকতে পারে। সেরোলজিক্যাল টেস্ট যেমন ব্লাড সুগার, ব্লাড ইউরিয়া, তারপর হচ্ছে লিভার ফাংশন টেস্ট করতে পারি, ইসিজি করতে পারি। এগুলো হচ্ছে সিস্টেমিক কজেস গুলোর জন্য আমরা এই ইনভেস্টিগেশন গুলা করব। সো প্রশ্ন আসছে 60 ইয়ার্স ওল্ড হাইপারটেনসিভ পেশেন্ট প্রেজেন্টস উইথ এপিস্ট্যাক্সিস কি নেসেসারি ইনভেস্টিগেশন আমরা করব? এই যে লোকাল ইনভেস্টিগেশন আর কিছু সিস্টেমিক ডিজিজ গুলা বের করার জন্য কিছু ইনভেস্টিগেশন। যেমন রেডিওলজিক্যাল, সেরোলজিক্যাল, ইসিজি, হেমাটোলজিক্যাল এক্সামিনেশন। মানে ওই যে অ্যাকর্ডিং টু দ্য কজ আপনি ইনভেস্টিগেশন গুলো বলবেন আরকি। ইজি আছে। সো
এপিস্টেক্সিস এতটুকুই, তারপরে আমাদের নেজাল ডিসচার্জ শুরু হবে। তো এখন যেটা পড়বো সেটা হচ্ছে ফরেন বডি নোজ। ফরেন বডি ইন নোজ। তো এটা আমি লেকচার থেকে পড়াবো। আমাদের শ্রদ্ধেয় সুপ্রান স্যার এটা পড়াইছেন, এবং এই লেকচার নোটটা আমি কালেক্ট করেছি আমার বান্ধবী নাহিন খান আদরের থেকে। ওকে অনেক ধন্যবাদ আমাকে লেকচার শিটটা সাপ্লাই করার জন্য। তো সেই ফরেন বডি ইন নোজ থেকে আমাদের যে প্রশ্নটা আসছে সেটা একটু আগে বলি, দেন হচ্ছে আমি ট্রিটমেন্টটা বলতেছি। তো ফরেন বডি ইন নোজ থেকে একটা প্রশ্ন আসছে, দেখেন সিইউতে যে বলছে যে এ 3 ইয়ার্স ওল্ড চাইল্ড। প্রথমে প্রশ্নটা হচ্ছে 3 ইয়ার্স ওল্ড চাইল্ড presented with unilateral blood stained, bad smelling nasal discharge। তাহলে ব্যাড স্মেলিং নেজাল ডিসচার্জ ব্লাড স্টেইনড, এটা হচ্ছে আমার হিস্ট্রি। তো প্রবাবল ডায়াগনোসিস হচ্ছে ফরেন বডি ইন নোজ। ঠিক আছে, সাধারণত চিলড্রেনদের বেশি হয়। তো এখন আমরা পড়বো হচ্ছে টাইপস অফ ফরেন বডি কি কি আছে। কিছু লিভিং বডি হতে পারে ফরেন বডিটা, আবার কিছু নন লিভিং হতে পারে, যেটা আমরা ইয়ারও পড়েছিলাম, তাই না? লিভিং বডি হইলে আমাদের সেটাকে আগে মারতে হবে, অর্থাৎ লিভিংটাকে নন লিভিং করতে হবে। এই জন্য আমরা তখন অলিভ অয়েল দিই। আপনাদের সবার মনে আছে আশা করি, ইয়ারে পড়েছিলাম আমরা। তাহলে অলিভ অয়েল দিই, দেওয়ার পরে তারপরে আমরা এই ফরেন বডিটাকে রিমুভ বাই ক্রোকোডাইল ফোর্সেপস। তাহলে অলিভ অয়েল দিয়ে সেটাকে আগে লিভিং বডিটাকে নন লিভিং করি, তারপরে আমরা ক্রোকোডাইল ফোর্সেপস দিয়ে সেটাকে বের করে নিয়ে আসবো, রিমুভ করে নিয়ে আসবো। ঠিক আছে, তো অলিভ অয়েল দিলে কি হবে যে ইনসেক্টটা সাফোকেশন হয়ে মারা যাবে। এটা আমি লেকচার থেকে পড়তেছি, এবং আমাদের সুপ্রান স্যার পড়িয়েছেন, এবং এই লেকচারটা কালেক্ট করেছি আমার বান্ধবী নাহিয়ান খাদুরের থেকে। এখন নন লিভিং, নন লিভিং এর মধ্যে যেমন ধরেন কিছু ভেজিটেটিভ, কিছু নন ভেজিটেটিভ থাকতে পারে। তো এগুলো আমরা কিভাবে বের করব? যদি ভেজিটেটিভ হয়, ঠিক আছে, তখন আমরা পানি দিব না। কারণ ভেজিটেটিভ হলে কি হবে যে ওই ভেজ গুলো হচ্ছে পানি হাইড্রোফিলিক, তাহলে ওইগুলো তখন সোয়েল আপ হয়ে যাবে, তখন অ্যালার্জিক কন্ডিশন হবে। এই জন্য আমাদের ওখানে পানি দিব না, আমরা সেটা ফরেন বডি হুক দিয়ে সেটা বের করে নিয়ে আসবো যদি ভেজ হয়। আর আর এটা হচ্ছে যদি ইনানিমেট হয়, অর্থাৎ নন ভেজ যদি হয়, সেক্ষেত্রে ইরিগেশন বা ফরেন বডি হুক দিয়ে বের করতে পারবো। কেমিক্যাল এখানে বোন ইরেশন করে ফেশিয়াল নার্ভ পালসি করতে পারে। সো যাই হোক, এগুলা আসলে আমি যেটা বললাম যে ট্রিটমেন্ট যদি বলতে চাই তাহলে আমাকে এই অনুযায়ী বলতে হবে। যদি লিভিং ফরেন বডি হয় তাহলে আমরা সেটাকে নন লিভিং করে ক্রোকোডাইল ফোর্সেস দিয়ে বের করবো। আর যদি নন লিভিং হয় তাহলে আমরা ফরেন বডি হুক দিয়ে বের করতে পারি। জাস্ট এটা সামারি হিসাবে আপনারা মনে রাখতে পারেন। আর তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে টাইপস অফ ফরেন বডি অনুযায়ী ডিপেন্ড করতেছে। এবার নাম্বার 3 হচ্ছে সাইট অফ ফরেন বডি। আমার ফরেন বডিটা কোথায় সেই অনুযায়ী ডিপেন্ড করবে। যেমন যদি নিয়ার দ্য টিম্প্যানিক মেমব্রেন হয়, ধরেন এটা হচ্ছে নোজের নেজাল সেপ্টাম, তাই না? তো টিম্প্যানিক মেমব্রেন, নিয়ার দ্য টিম্প্যানিক মেমব্রেন মানে এর ভিতরের দিকে থাকবে, একদম ডিপ। তাহলে সেক্ষেত্রে আমাকে জেনারেল অ্যানেসথেসিয়া, আন্ডার দ্য জেনারেল অ্যানেসথেসিয়া যাইতে হবে। আর যদি কার্টিলেজিনাস পার্টের দিকে ফরেন বডিটা হয় তাহলে লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে আমি যেতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে কি করি আমরা, যদি ফরেন বডি নোজ ইন সাইনাস হয় তাহলে এন্ডোস্কোপি গাইডেড রিমুভাল। ঠিক আছে, ধরেন এইখানে সাইনাস আছে, সো এন্ডোস্কোপি গাইডেড রিমুভাল। আর যদি ফরেন বডি ল্যারিংসে হয় সেক্ষেত্রে আমাদের অ্যাট ফার্স্ট ট্রাকিওস্টমি করতে হবে, দেন রিমুভ করতে হবে। জিনিসটা বুঝতে পারছেন? ধরেন যদি এই সাইনাসের দিকে হয় তাহলে আমি এন্ডোস্কোপিক রিমুভাল করতে পারবো, কিন্তু যদি এই ল্যারিংসে চলে যায় তখন এই সামনে ট্রাকিয়া থাকে না, সো আগে ট্রাকিওস্টমি করতে হবে, দেন আমরা ফরেন বডিটা রিমুভ করবো। তাহলে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সাইট। তাহলে অ্যাকর্ডিং টু দ্য টাইপস, অ্যাকর্ডিং টু দ্য সাইট আমাদের ট্রিটমেন্ট কিন্তু আলাদা আলাদা, তাই না? সো এখানে ট্রিটমেন্টটা আমাকে এইভাবে বলতে হবে, অ্যাকর্ডিং টু দ্য সাইট, অ্যাকর্ডিং টু দ্য টাইপ। আপনার কিন্তু এটা আমি লেকচার থেকে বলেছি, এবং এই লেকচারটা কালেক্ট করেছি কি বললাম, নাহিয়ান খান আদর আমার ফ্রেন্ড, ওর থেকে নিচে, ওকে ধন্যবাদ লেকচারটি আমাকে দেওয়ার জন্য। তাহলে ফরেন বডি নোজ আমাদের পড়া হয়ে গেছে। এখানে প্রশ্ন আসবে হচ্ছে ব্লাড স্টেন, ব্যাড স্মেলিং নেজাল ডিসচার্জ, এর ডায়াগনোসিস কিভাবে করব, ট্রিটমেন্ট কিভাবে করব। ঠিক আছে, ট্রিটমেন্ট করব কিভাবে, অ্যাকর্ডিং টু দ্য টাইপস, অ্যাকর্ডিং টু দ্য সাইট। আর ডায়াগনোসিস কিভাবে করব, এই যে তার মোস্ট কমনলি এটা চিলড্রেনদের ক্ষেত্রে হয়। তারপর হচ্ছে
আপনার যেটা বললাম যে এখানে ব্যাড স্মেল, ডিসচার্জ থাকবে, ব্লাড স্টেইন থাকবে। সো দ্যাটস ইট। এরপরে আমাদের যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে nasal obstruction. Nasal obstruction বলছে হচ্ছে 5 probable cause of bilateral nasal obstruction. ঠিক আছে, ধরেন এই দুইটা নোজ, তাহলে এটাও অবস্ট্রাক্টেড হয়েছে, এটাও অবস্ট্রাক্টেড হয়ে গেছে। কি কারণ হতে পারে? একটা কজ বলতে পারেন কনজেনিটাল, অর্থাৎ বায়োল্যাটারাল কোয়ানাল অ্যাট্রিশিয়া। ঠিক আছে, কনজেনিটাল। দেন নাম্বার 2, তাহলে কনজেনিটাল কি? বায়োল্যাটারাল কোয়ানাল অ্যাট্রেশিয়া। অ্যাট্রিশিয়া মানে নাই, ঠিক আছে, কনজেনিটাল। আর এটা হতে পারে অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ডের মধ্যে আমরা কি কি বলতে পারি? নাম্বার 1, এখানেও একটা পলিপ, এখানেও একটা পলিপ, দুইটা পলিপ তৈরি হয়েছে মনে করেন। পলিপ মানে কি? এরকম বড় মিকোজাল ব্লক, ঠিক আছে। তাহলে যেটা পলিপ হইলো, তাহলে মনে করেন ল্যাকোয়ার্ডের মধ্যে একটা হচ্ছে পলিপ। তারপর ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, অর্থাৎ সেপ্টামটা যদি ডেভিয়েটেড হয়ে যায় তাহলে ব্লক হয়ে যাবে, তাই না? ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। দেন আমরা যদি বলি নেজাল অ্যালার্জি, ঠিক আছে, অ্যাট্রোপিক রাইনাইটিস বা ক্রনিক রাইনাইটিস, রাইনাইটিস, তাই না? তাহলে বাইলেটারাল ক্রনিক রাইনাইটিস, বাইলেটারাল ক্রনিক রাইনাইটিস। তাহলে একটা কজ, দুইটা কজ, তিনটা কজ পেলাম। আরেকটা আপনারা বলতে পারেন হচ্ছে বায়োলেটারাল ক্রনিক রাইনাইটিস বলছি, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম বলছি, একটা নেজোফ্রেঞ্জিয়াল কার্সিনোমা বলতে পারি না আমরা? একটা নেজোফ্রেঞ্জিয়াল কার্সিনোমা বলতে পারি। তাহলে কি কি ইনভেস্টিগেশন করবেন? আরেকটা প্রশ্ন আসছে, রাইট ডাউন দ্য নেসেসারি ইনভেস্টিগেশন টু ডায়াগনোস ইট। আমরা করতে পারি একটা এক্স-রে, এক্স-রে, পিএনএস, অক্সিপিটোমেন্টাল ভিউ বা হচ্ছে ল্যাটারাল ভিউ। আর 2 নম্বরে একটা সিটি স্ক্যান করতে পারি, এটা হচ্ছে কনফার্মেটরি। আর 3 নম্বরে পাস ফর কালচার এন্ড সেনসিটিভিটি। এই তিনটা ইনভেস্টিগেশন। তো আমাদের সিমটমস অফ নেজাল ডিজিজের যে প্রশ্নগুলো আসছে পরীক্ষায়, সেগুলো আমাদের আলোচনা করা হয়েছে। এবার আমরা ডিজিজ অফ দ্য নোজে চলে যাব ইনশাআল্লাহ।